জীবনে খেলোয়াড় হতে চেয়েছিলাম, কারণ আমি স্কটিশের কলেজিয়েট স্কুলের ছাত্র। সেই সুবাদে খেলাটা একদম মানে মজ্জায় ছিল। মানে স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কৃতজ্ঞ আমার স্কুলের কাছে। খুব কষ্ট হতো, মানে কোনো কোনো সময় পাটা এত ফুলে যেত, খেলা ছাড়ছিলাম না। পরে বুঝলাম যে না, এই পা নিয়ে খেলতে পারবো না। বাবা প্রেসিডেন্সির ছাত্র ছেলে, আমি সেদিকে কিছুই হলো না, লেখাপড়া করলাম। রূপলী পর্দায় আসাটা কি করে হলো? আর বেরিয়ে আসতে যাবো সব বলে, শোনো একটা কথা বলে দিই, এটা কিন্তু পলিটিক্যাল ছবি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের রোলটা করতে নিজে কতটা তৈরি করতে হয়েছে? আর রাজনৈতিক ছবি শুনে খুব খারাপ হয়ে গেলাম। অভিনেতার সবচেয়ে বড় বিয়ে হচ্ছে তুমি যে চরিত্রে অভিনয় করছো, তুমি নিজে আগে সেই চরিত্রকে বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে তুমি দর্শককে বিশ্বাস করাবে কি করে? আপনি শুভাশিস না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এখন কি বলছি, আমি বীরেন্দ্র কৃষ্ণ বিশ্বাসই করতে পারছিলাম না যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে মানুষ চোখে খুব একটা দেখে, তার কণ্ঠটাই শুনেছে। সেই ভোরবেলা উঠে মহালয়া শোনা, ওইটি মানুষের মধ্যে রয়েছে, এখনো রয়েছে। এবং যে ক্ষেত্রে উত্তম কুমার ফেল করেছিল আমাদের এই ছবি, একদম উত্তম কুমারকে অ্যাকসেপ্ট করতে পারেনি জনসাধারণ। শ্রমিককে এসে বলেছিলাম যে বীরবাবুর এরকম একটা মুদ্রা দোষ ছিল, সেটা রাখো, ওরা এটা কিন্তু ছিল, এটা প্র্যাকটিক্যাল। উনি এটা করতেন, কি করতেন, উনি কথা বলবার সময় কথা বলি বাজি বাজি হেরে যাবে, মানে এমন খোঁচা মারতো নাকি পেটে ব্যথা হয়ে গেছে। আমার অভিনয় জীবনে বা আমার ক্যারিয়ারে আমি যদি কাউকে এক নম্বরে বসে, উত্তম কুমার আর তারপর তুলসী চক্রবর্তী। সেটা শুনেও খুব অবাক হয়েছিলাম যে নীরজ পান্ডে প্রোডাকশনে কাজ করতে যাচ্ছি, এবং আমার কাছে যেটা সবচেয়ে ইয়ে ছিল, হিন্দিতে প্রথম বড় কাজ করছি। তোমার এই টোটাল সিরিজটাতে কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লেগেছে? মানে টোটাল গল্পটা তো চরমাল্য যেগুলো আমাকে ওটা ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে বলে আমাকে একটা কি বলবো, ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল জায়গায় পরিচিতি দিল এই কাজটা। জীবনে প্রেমটা হলো কিভাবে? নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বুঝতেই পেরেছেন যে আমি মাজ্জা খোলাখুলি আড্ডা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে এমন একজন মানুষ আমার পাশে রয়েছেন, তার কোনো আলাদা করে ইন্ট্রোডাকশন দরকার হয় না। আমি ছোট থেকে তার অভিনয় দেখে আসছি এবং তার অভিনয় রীতিমতো একজন ভক্ত, এবং আমার সাথে খুবই ভালো সম্পর্ক, এবং অনেক অন্যায় আবদার আমাদের হজম করেন। আর দেরি না করে আজকে আমাদের সাথে রয়েছে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। শুভাশিসদা, তোমাকে স্বাগত। ধন্যবাদ, আপনাদের সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা। একটা কাপ হাতে নিয়েছি, যার গায়ে লেগে রয়েছে ইহা মজা, ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা। সত্যি ভারী সুন্দর একটা পরিবেশের মধ্যে সে উপস্থিত হয়েছে এই মুহূর্তে। যাক, আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, যে ছোটবেলা থেকে কি ভেবেছিলে যে মানে অভিনয়টা নিয়েই তোমার জীবন তৈরি করবে, নিজের ক্যারিয়ারটা গড়বে? না, প্রথম জীবনে খেলোয়াড় হতে চেয়েছিলাম, কারণ আমি স্কটিশের কলেজিয়েট স্কুলের ছাত্র। সেই সুবাদে খেলাটা একদম মানে মজ্জায় ছিল, এই মজ্জায়। কারণ হচ্ছে স্কটিশের ছাত্র হিসেবে খেলাধুলা করেনি বা করে না, এটা খুব লজ্জা। আমাদের একটা বিশাল মাঠ আছে মানিকতলা খালপাড়ের গায়ে, কাছে বিশ্বনাথ মঞ্চ একবারে, ওপারে আমাদের মানিকতলা স্কটিশ চার্চের গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড। আর আমাদের ছোটদের বাইরের সেকশনটা ছিল 1 to 4 বিডন স্ট্রিট, হোলি চাইল্ড স্কুলটা থেকে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে। সেখানে আমাদের জুনিয়র সেকশনে, অর্থাৎ ক্লাস 4 অব্দি খেলাধুলার জন্যে একটা সিমেন্টের মাঠ ছিল ভেতরে, মানে সেটা পুরোটাই সিমেন্ট করা। আগে মাঠ ছিল, পরে সেটাকে সিমেন্ট করে দেওয়া হয়, এবং সেখানে একটা ভলিবল বা বাস্কেট রিংও ছিল। তো তার ফলে ওই ক্লাস 1 থেকে, আমি ক্লাস 1 to 11 স্কটিশেই পড়েছি, তবে ক্লাস 1 থেকে খেলাধুলার একটা ঝোঁক ছিল। অ্যাট দ্য সেম টাইম ক্লাস 4-এ উঠে আমি যখন প্রথম নাটক করতে এলাম, স্কুলেরই নাটকে, মানে স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কৃতজ্ঞ আমার স্কুলের কাছে। ওই ক্লাস 4-এ আমার এই সহপাঠী কাঞ্চন ভট্টাচার্য, সে নেই আজকে আমাদের মধ্যে, বহু আগে চলে গেছে। কাঞ্চনই আমাকে প্রথম মঞ্চে নিয়ে আসে, নাটক করতে নিয়ে আসে। এই ক্লাস 4-এ কী বা বুঝি, নাটকই বা কী, অভিনয় বা কী একটা আনন্দে। আর কাঞ্চন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বহুদিন ফ্রেন্ড, একই পাড়াতেও থাকতাম আমরা। তারপর ওকে হ্যাঁ বলে দুজনে মিলে নাটক করতে নেমে গেলাম। এই নাটকের শুরু, সাইড বাই সাইড আমার খেলাটা চলছে। আমি তখন ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, হকি খেলছি, ভলি খেলছি ফার্স্ট ডিভিশনে, বাস্কেট খেলছি, কি না খেলেছি, সমস্ত খেলাধুলায় আমি ছিলাম। আর
পরবর্তীকালে খেলাটা ছেড়ে দিতে হলো, কারণ আমার হাঁটুটা একটু চোট হয়ে গেল। তারপর থেকে খেলাটা থেকে সরে এলাম, কিন্তু আমি অভিনয়টা পাশাপাশি চলছে, অভিনয়টা কনসেন্ট্রেট করলাম। এবং কোনো একটা সময় গিয়ে মনে হলো যেটা ছাড়া আমি বাঁচবো না, আমাকে অভিনেতা হতেই হবে, আমি অভিনয় করব। তার ফলে তখন অভিনয়টার প্রতি একাগ্র চিত্তে মনোনিবেশ করলাম। বাড়িতে ক ভাই বোন ছিল? আমি এক ভাই এক বোন। তুমি ছোট? আমি বড়। বড়। আর সেই সুযোগে বাড়িতে কি কতটা স্ট্রিক্টনেস ছিল এই অভিনয়ের প্রতি? বা না, স্ট্রিক্টনেস না, বাবা চেয়েছিলেন, বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাবা প্রেসিডেন্সির ছাত্র ছিলেন, আমি সেদিকে কিছুই বলব না, লেখাপড়া করলাম। কিন্তু বাবা চেয়েছিলেন যে আমি যাতে পড়াশোনাটা করে নাটকটা করি, মানে অভিনয়টা করি। আমাকে অভিনয় করতে কোনোদিন না বলেন, বাবা মা অভিনয় দেখতেও যেতেন, কিন্তু ওনার কথাটা ছিল যে অভিনয় পড়াশোনাটা করে করো। হয়তো বাবা চেয়েছিলেন আমি পড়াশোনা করে চার্টার্ডও করবো, বাবার নিজস্ব ফার্ম ছিল, হয়তো ফার্মটা আমি দেখবো। কিন্তু আমাকে ওই থেকে আমার ভাগ্য হয়তো আমাকে ওই রাস্তায় নিয়ে গেল না, আমাকে অন্যদিকে টেনে নিয়ে এলো, আমিও সেই পথে চলতে লাগলাম। তারপরে তোমার প্রথম ফুল ফ্লেজেড থিয়েটার গ্রুপের সাথে কি অ্যাটাচ ছিলে? হ্যাঁ, থিয়েটার গ্রুপটা হয়েছে অদ্ভুত। আমি তখন ক্লাস 7-এ পড়ি স্কটিশে। আমার স্কুলের বাংলার মাস্টারমশাই ছিলেন গৌরচন্দ্র সাহা, উনি বাংলা পড়াতেন। গৌরবাবু আমাকে বললেন, আমাকে আর কাঞ্চনকে, যে তোরা আমার দলের নাটক কর। তখন দল বলতে কি বুঝি, কিছুই বুঝি না, ক্লাস 7-এ কি বুঝবো। উনি বললেন আমি গুপি গাইন বাঘা গাইন করছি, কাঞ্চন একটু গোলগাল ছিল, ওকে বাঘার রোলটা করতে বলে আর আমাকে জাদুকরের রোলটা করতে বলে। আচ্ছা, যেটা ছবিতে হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় করেছিলেন। বাস এই ক্লাস 7-এ গৌরবাবু সপ্তর্ষি নাটকটার দল ছিল, নাম ছিল সপ্তর্ষি, ঠিক গোয়া বাগানে, মানে যেহেতু স্কটিশ ওখানে গৌরবাবু থাকতেন আমার গোয়া বাগানে, মানে দলটা ওখানে, আমরা থাকতাম ট্রামলাইনের এপারে, ওদের দুজিপাড়া ছিলাম, মুদিলেন আমার বাড়ি হরিগোল স্ট্রিট। তো ওই মানে ট্রামলাইনটার এপার আর ওপার, ওই বিকেলবেলা রিহার্সালে চলে যেতাম, সন্ধ্যাবেলা গৌরবাবু ওই থেকে রিহার্সাল করতাম, রাত্রিবেলা চলে আমি কাছে ফিরে আসতাম। এই ঢুকে পড়লাম গ্রুপ থিয়েটার করতে। তারপর আস্তে আস্তে বিভিন্ন নাট্য দলে করতে 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 থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া। তারপর এই মানে রূপলী পর্দায় আসাটা কি করে হলো? রূপলী পর্দায় এলাম ধরো সেটা 1980। আমি তখন মানে আসার আগের পর্বটা হচ্ছে যে আমি তখন বেতারে অভিনয় করতে ঢুকে গেছি, রেডিওতে তো বিজ্ঞাপন কার্যক্রমে এবং আকাশবাণীতে। সেটা ধর 78 সাল, 78-এ আমি বিজ্ঞাপনের নাটকে ঢুকে পড়ি। 78-এরও আগে ধর 74, 75, 76 এই সময়টাতে আমার পাড়াতে ওই চিলামুদিনের একটা স্টুডিও ছিল, সাউন্ড ট্র্যাক। হ্যাঁ, ওরা পরবর্তীকালে, তখন আমি অবশ্য সেটা করতে পারবো, কারণ সেটা অনেক পরে শুরু হয়েছিল। সাউন্ড ট্র্যাকের একটা বিখ্যাত প্রোগ্রাম ছিল, নাম বললেই সবাই বুঝবে, শনিবারের বারবেলা, হিট তখন তো ওইটা যেহেতু পাড়ার মধ্যে ছিল, ওর কর্ণধার ছিলেন চাঁদুদা, চন্দন ভট্টাচার্য, রবীন্দ্রনাথের ছাত্র। চাঁদুদা আমাকে বললো যে বাপি তুই আমার ডাকলাম, বাপি বলে দিলাম, তো আমি বললো তুই আমার সঙ্গে অভিনয় কর, আমার স্টুডিও কাজ কর। তো ওই যেহেতু পাড়ার মধ্যে কখনো কখনো চাঁদুদা এসে ডাকতো, ভাবে চুলায় রেকর্ডিং আছে, চলে গেলাম, রেকর্ডিং করলাম ওই বেতারের হাতে করে, এটা ওইখান থেকে। তারপর আমাদের স্কুলের 150 বছর উপলক্ষে একটা নাটক হলো, সেই 150 বছরে আমরা তখন অলরেডি বেরিয়ে গেছি, সেটা ওই 78 সাল, স্কুল থেকে বেরিয়ে গেছি। তো তার ফলে সেই সিনিয়রদের এবার হুড়োহুড়ি পড়ে গেল এক্স স্টুডেন্টদের, কারা করবে, এত লোক এত ছেলে সবাই বলে অভিনয় করবে। তো দুটো ভাগ হয়ে গেল, একটা দলে এলো দেবকুমার ভট্টাচার্য ডিরেক্টর, যিনি পরে সিরিয়ালও লিখেছেন, ওনার তখন গন্ধর্ব বলে একটা নাটকের দল ছিল। আচ্ছা, তখনকার সময় প্রথম সারির নাট্য দলের মধ্যে একটা গন্ধর্ব, দেবকুমার ভট্টাচার্য, দেবুদা আমাদের স্কুলের এক্স স্টুডেন্ট। দেবুদা একটা নাটক ডিরেকশন দিল, আর একটা দিল আমাদের স্কুলের আর এক এক্স স্টুডেন্ট জগন্নাথ বসু, সবাই জানে জগন্নাথ একটাতে, একটা আমারটা ডিরেকশন দিয়ে দেবকুমার দা। এই দেবকুমার দা আমাকে বললো তুই তো অভিনেতা, আমি বলছি কমার্শিয়াল কাজ কর, আমার করবো। তা আমার সঙ্গে আলাপ করিয়ে দিল উজ্জ্বল সেনগুপ্ত, তখন এক বিখ্যাত অভিনেতা ছিলেন, যিশুর বাবা। উজ্জ্বল দা, বলা উচিত যিশু, উজ্জ্বলদার ছেলে হচ্ছে যিশু। হ্যাঁ, তো উজ্জ্বলদা তখন আমাকে উজ্জ্বলদার সঙ্গে পরিচয় করে দেবুদা। উজ্জ্বলদা আমাকে বললো তোকে দেবুদা বলে তোকে ও বিয়েতে নিয়ে যাবে শ্রাবন্তীর কাছে। তখন শ্রাবন্তীদি স্টুডিও ছিল লিভিং সাউন্ড, যেখানে বহুলিনের সংসার হতো, P3 আর উপর শ্রাবন্তী মজুমদার। হ্যাঁ, শ্রাবন্তী মজুমদার ছিলেন কর্নেল বোস, যার স্টুডিওটা অরিজিনাল। তো আমরা তাকে সিবি বলতাম, সিবি আর শ্রাবন্তী। এই উজ্জ্বলদা আমাকে নিয়ে গিয়ে ওইখানে ফেলে দিল, শ্রাবন্তীর সঙ্গে পরিচয় দিয়ে বললো ওকে দেবুদা পাঠিয়েছে, তুই একটু দেখ ও বা অভিনয় করছে।
দিয়ে ঢুকে পড়লাম। একটু তখন আমার কাছে ওটা ছিল মন্দির, সেখানে গিয়ে কাদের না পেয়েছি, স্টল ওয়ার্কশপ, বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। তোমার নিজের ক্যারিয়ারেও তো তুমি অনেক স্টলওয়ার্টের ভূমিকাও তো পালন করেছো, সেটা আসছি সেই কথাতে। তারপরে এইটা দিয়ে আমার এন্ট্রি, এবং একই সময় আমার আকাশবাণীতে এন্ট্রি, আকাশবাণীর নাট্য বিভাগে। এই শুরু হলো পথ। তোমার সিনেমা আগে হলো না টেলিভিশন আগে হলো? সিনেমা। তখন তো আসেনি সিরিয়াল, 80 সাল। ওই তখন অ্যাকচুয়াল কী হয়েছিল, ছবিটা ছিল, আমার প্রথম ছবি হচ্ছে পূর্ণেন্দু পত্রীর ছবি, ছোট বকুলপুরের যাত্রী, মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী। তো তখন পূর্ণেন্দুদা ইয়েতে চাকরি করতেন, আনন্দবাজারে ছিলেন। সে বড় কাহিনী, ওটা বলতে গেলে তোর এপিসোড কিন্তু অনেকগুলো হয়ে যাবে। হ্যাঁ, কীভাবে আমি সেই সুযোগটা পেলাম, তার একটা বড় কাহিনী আছে। ছোট্ট করে বলতে গেলে মুশকিল, কারণ হচ্ছে এটা বলি তুই ভাগে বিঘা ভাগ করে নিস, সিরিয়াসলি তো বলতে গেলে থামতে পারি না। তো হলো কি, আমি তখন ওই শ্রাবন্তীদের ওখানে অভিনয় করি। এবার একদিন খবর পেলাম যে পূর্ণেন্দু পত্রী নতুন ছবি করতেন। তা আমাদের সেদিন রেকর্ডিং ছিল স্টুডিওতে। রেকর্ডিংয়ের পর আমি শ্রাবন্তীকে বললাম, আমি তো আসছি, বলো কোথায় যাবি? আর আমাদের স্টুডিওর মজাটা ছিল, হয়ে যাবার পর রেকর্ডিংয়ের পর একটা জমাটি আড্ডা বসতো, এবং সেখানে তাবর তখনকার কালের অভিনেতারা থিয়েটারের, ফিল্মের, তারা বসে আড্ডা মারতেন। সেটা আমার কাছে শোনাটা ছিল একটা বিরাট ব্যাপার। পার্টিসিপেট করবো কি ওইসব মানুষদের সঙ্গে, শুনতাম, শ্রোতা, একদম শ্রোতা, নির্বাক শ্রোতা। এবং আমি তখন বললাম যে আসছি। তা বললো কোথায় যাবি তুই? বললাম একটু দরকার আছে। বলিনি, ওই ওখান থেকে স্টুডিওটা ছিল শ্রাবন্তী হ্যারিংটন স্ট্রিটে, টাটা সেন্টারের পাশে গলিতে। হ্যারিংটন স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে ধর্মতলা, আনন্দবাজার অফিস, তখনকার আনন্দবাজার, এখনকার নয়, এখনকার মতো অত কড়াকড়ি ছিল না। পূর্ণেন্দুর সঙ্গে দেখা করবো বলে চলে গেলাম ওপরে। পূর্ণেন্দুর সঙ্গে দেখা করলাম। পূর্ণেন্দু আমাকে বললেন যে কী করো? আমি এই অভিনয় করি, আমি অভিনয়কে পেশা হিসেবে নেবো বলে ভেবেছি। ও আচ্ছা, ঠিক আছে, তোমার নাম ঠিকানা লিখে যাও, আর আমি তোমাকে খবর পাঠাবো। আমি ঠিক আছে। আর বেরিয়ে আসতে যাবো, সব বলে শোনো একটা কথা বলে দিই, এটা কিন্তু পলিটিক্যাল ছবি, দেখো এটা রাজনৈতিক ছবি, তুমি করবে কিনা ভেবে নিও। আর রাজনৈতিক ছবি শুনে খুব খারাপ হয়ে গেলাম, কারণ আমি সত্যি রাজনীতি করিনি কোনোদিন, কলেজ লাইফেও করিনি, পলিটিক্স থেকে দূরেই থাকতে, আমি দূরে থাকতে ভালোবাসি। তারপরে আমি দেখলাম ব্যাপারে রাজনীতি, আমার আচ্ছা ঠিক আছে বলে দেবো, মারদুম। আবার আনন্দবাজার থেকে বেরিয়ে ধর্মতলা দিয়ে দৌড়চ্ছি, বাস স্ট্যান্ডে উঠছি না তখন, কত তাড়াতাড়ি স্টুডিও পৌঁছবো। আমার তখন একমাত্র ইয়ে হচ্ছে শ্রাবন্তী, মানে স্টুডিওটা, কে হাঁপাচ্ছে, আমার কী হলো তো, কী হয়েছে, কোথায় গেছিলি? আমি কাহিনিটা বললাম যে ব্যাপার। আর তখন ওরা মারতে বাকি রেখেছে আমার। শ্রাবন্তী ছিল তখন আকাশবাণীর যে বিখ্যাত অভিনেতা ছিলেন রেডিওতে, গৌতম চক্রবর্তী। ওরা তোর কি, তুই অভিনেতা, তোকে অভিনয় করতে বলছে, তুই কি রাজনীতি করতে যাচ্ছিস? তা নয়। তাহলে তুই না বলতেই গেল, না বলি তার কি হ্যাঁ বলবো? বলবি, 1 মিনিট আসছি। আবার ওখান থেকে বেরিয়ে সোজা রাস্তা দিয়ে ধর্মতলা দিয়ে পুরো ওই রাস্তায় হেঁটে পুরোদের ঘরে গেছি। পুরো দেখি চমকে গেছে, কাজ করছিল। কি হলো? আমি করবো, কোথায় ভেবে নিয়েছো? হ্যাঁ ঠিক আছে, ব্যাস এই ছোট বকুলপুরে যাচ্ছে। তারপর তোমার টেলিভিশনে আসা হলো কি করে? 1986 তখন আমি ম্যাক্সমোর ভবনের নাটক করি, আমার সঙ্গে করতেন আমার এই বন্ধু, আমরা একসঙ্গে থিয়েটার করতাম। প্রখ্যাত পরিচালক রাজা সেন, সবাই জানে রাজা সেনকে। তো রাজা একদিন ওই তখন ইনফোকম বলে একটা অর্গানাইজেশন ছিল, তারা সিরিয়াল করছে, প্রথম সিরিয়াল তাদেরই। তারপরে সেখানে মানে 13 পার্বণ আর ওইটা করেছে, একটা তো মানে সনিক্স ছিল, ছিল ইনফোকম। তখন হচ্ছিল রবিন ঘোষ, উনি রবিন ঘোষ আর কি, রবিন ঘোষ। তারপর রাজা আমাকে নিয়ে গেল রবীন্দ্রের কাছে, কথাবার্তা বলে দিল। ছবি আমার প্রথম সিরিয়াল ছিল অভিনন্দন ভগীরথ। আচ্ছা, দীপঙ্কর দে আর অভিনন্দন করতেন দীপঙ্কর দে, আর ভগীরথ করতেন রবি ঘোষ। আচ্ছা, সেইখানে একটা 2 এপিসোডে না 3টে এপিসোডে একটা আধুনিক কবির ছোট রোল করেছিলাম। এই আমাকে রাজা সিরিয়ালে ঢুকিয়ে দিল। এই যেই ঢুকলাম, পরে বুঝলাম যে কেন আমাকে সিরিয়ালে এন্ট্রিটা দিল। তারপরের সিরিয়ালটাই ও নিজে করলো, সুবর্ণলতা। সেই সময়টা সুবর্ণলতা, আজকে না নতুনটা না, 86-87 সালে সুবর্ণলতা। সেখানে কাস্টিং শুনলে চমকে যাবে, সব অনেকেই জানে, হয়তো সবাই জানে না। বড় ভাই হচ্ছে গৌরীশঙ্কর পান্ডা, মেজো ভাই হচ্ছে বিপ্লব চ্যাটার্জি, তখন বাংলা সিনেমার প্রখ্যাত ভিলেন। সেজো ভাই হচ্ছে সৌম্য সেনগুপ্ত, ছোট ভাই আমি। বড় বউ হচ্ছেন চিত্রা সেন, মেজো বউ হচ্ছে অর্থাৎ সুবর্ণলতা,
তখন তিনি হিট, সুপার হিট তিনি, সুমিত্রা মুখার্জি। সেজ বউ হচ্ছে পাপিয়া সেন, রাজা সেনের স্ত্রী, আর ছোট বউ আমার বউ করেছিল রীতা দত্ত চক্রবর্তী। আচ্ছা, এই কাস্টিং। আমাদের মামা হচ্ছেন মনোজ মিত্র, আমাদের মা হচ্ছেন গীতা দে, আমাদের দিদি হচ্ছে, এত সুন্দর একটা কাস্টিং করতে পারবি না, আমাদের দিদি হচ্ছেন অনসূয়া মজুমদার, আমাদের জামাইবাবু হচ্ছেন সুনীল মুখার্জি। কাকে বাদ দিবি, কি কাস্টিং! শুটিংটা করতে তখন যদি এখনকার মতন নয়, তখন শুটিংটা খুব মানে টাইট শুটিং হতো। টাইট হতো, একদম ডিসিপ্লিন, আর এরা সবাই তখন স্টল ওয়ার্ক, আমি তো নিতান্তই শিশু তখন। তো এই আর কি আমার সেকেন্ড ছিল। এবার তখন বুঝলাম রাজা বোধ আমাকে একটা স্ক্রিন টেস্ট করে নিয়েছিল আগেরটায়, দেখে দেখে নিয়ে ওই জন্য প্রথমটা না দিয়ে মেজর রোলে আমাকে ঢুকিয়ে দিল। এই আস্তে আস্তে সিরিয়ালে পড়ে। তোমার ছবি তো অনেক করেছো, তুমি অঞ্জন চৌধুরীর সাথেও কাজ করেছো, এবং অঞ্জন চৌধুরীর প্রত্যেকটা ছবি ভীষণ পারিবারিক ছবি। এবং তোমার আমার একটা ছবির কথা মনে পড়ে যে তুমি একটা বন্ধুর সাথে বসে, আমি দেখেছি, এটা পূজা বলে একটা সিনেমা ছিল, যে ময়না কাছে আয় না, এরকম এরকম একটা, ওটা কিন্তু ভীষণ না। তোমাদের তো দেখো ফাংশনে যেতেই হয়, এবং মানে বিভিন্ন জায়গায় যে স্টেজের ওপর দাঁড়িয়ে কিছু সিনেমার একটু ডায়লগ বলুন, এটা তো বলতেই হয়। এইবার হচ্ছে তুমি তো এতদিন ধরে কাজ করছো, হারবার্টের অভিনয় নিয়ে একটু জিজ্ঞেস করবো, যে হারবার্ট যখন তুমি অভিনয় করেছিলে, হারবার্টে নবারুণ ভট্টাচার্যের একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা গল্প আর কি, একজন মরা মানুষের সাথে। হ্যাঁ, তো যাই হোক, এইটার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম কথা, গল্পটা পড়ে আমি কিছুই বুঝতে পারিনি, মানে অনেকটা ওপর দিয়ে দুম দুম করে বেরিয়ে যাচ্ছিল। নবারুণদার লেখা মারাত্মক। তারপরে সুমনের স্ক্রিপ্টটা পড়ে সেইটা আমার কাছে খানিকটা বোধগম্য। সুমন অর্থাৎ আমার লাল, লাল আমাকে ওই মানে অফারটা দিল যে এরকম করছি শুভাশিস, আমাদের বয়সে ছোটো অনেকটা, আমাকে শুভাশিসই বলে, ঠিক আছে। তো ওই লাল আমাকে কাজটা দিল, আর চরিত্রটা দেখে আমার তো মনে হলো মানে সাংঘাতিক চরিত্র, এরকম একটা চরিত্র আমি করবো, শেষ পর্যন্ত হবে তো, আমি করতে পারবো তো। প্রথম শোটাই তো হিট ছিল। হ্যাঁ, এবার এই যে চরিত্রটা করেছে, হারবারের চরিত্র না অদ্ভুতভাবে পড়তে পড়তে আমার না কোথাও আমার পাড়াতে, আমি যেখানে জন্মেছিলাম, যে আমার পাড়ায় ওই দর্জিপাড়া চিতামুদি লেনে, ওখানে আমাদের এক দাদা ছিল, পাড়ার দাদা, তার নাম, তাকে ভালো নামটা কী ছিল আমরা ভুলে গেছি, কি মনে রাখিনি, বা অন্য কেউ মনে রাখতেও পারে আমাদের পাড়ায়। আমরা ডাক্তার ভুষেদা বলে, ভুষেদা একটু আটপাকলার মতো ছিল। কোথাও না চরিত্রটা পড়তে পড়তে আমার ওই মানুষটার ছবিটা চোখের সামনে পাচ্ছিল। ওই লোকটা, তুই হারবারে দেখবি আমি পাজামা পরেছি, গেঞ্জি পরেছি, পাজামার দড়িটা সামনে ঝুলতো, নাড়াটা ঝুলিয়ে রাখতাম। এটা আমি লালকে বলেছিলাম যে লাল দেখো, আমার ওই মানুষটাকে দেখা আছে, কোথাও এই চরিত্রটার সঙ্গে ওই মানুষটাকে কিরম মেলাতে পারছি আমি। তো আমি যদি কস্টিউমটা এইটা করি, একটা গেঞ্জি আর হাপাতে গেঞ্জি আর ওই পায়জামাটা একটু গোটানো, দড়িটা সামনে ঝুলবে, বলো হ্যাঁ করে দেখি আমরা একটা লুকসেট হলো, বলো ভাই দারুণ, এটাই থাক, যদি সারা ছবিটা আমি ওটাই করেছি। তো এখন কী হয়, এই যে চরিত্রগুলো আমার দেখা, এই যেগুলোকে দেখে রেখেছি, এই চরিত্র করতে গিয়ে তার আদলটা আমি আমার এই হারবার্টের মধ্যে নিয়ে এলাম। কোথাও মনে ছিল হারবার্ট যে চরিত্র, এই ভুষেদা কিন্তু একই চরিত্র, কারণ হারবার্টের মতো মানুষরা সমাজে কোনো দাম পায় না, মানে এবং পরিবারের কাছে কোনো দাম পায় না। এরা হচ্ছে ব্রাত্য টাইপ, এরা ফালতু, তুই যা চল, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা, কোনো গুরুত্বপূর্ণ বিষয় এদেরকে রাখা হয় না, এদিকে যে ফাইল ফরমাস কাটানো হয়, এটা করানো ওটা করানো হয়। কিন্তু এই মানুষগুলোই কিন্তু সঠিক সময় সঠিক কাজটা করে দেয়, যেটা হারবার্ট করেছিল, যে বিস্ফোরণটা হারবার্ট ঘটায়। তাকে তো পাত্তাই দেওয়া হতো না, তাকে দিয়ে ওই ভাইপো এইটা পাঠাচ্ছে, ওটা পাঠাচ্ছে, তার কাছে গোপনে জিনিসপত্র রেখে যাচ্ছে, কিন্তু আসল সময় সে আসল কাজটা করে দিল। সেই বিস্ফোরণটা তো কিন্তু এই হারবার্টরাই ঘটায় সারা যুগে যুগে বারবার। একটা জিনিস বলো, তুমি তো অনেকগুলো সব ধরনের ছবি করছো, ওয়েদার ইট ইজ আ কমেডি, সিরিয়াস হোক, প্রেমের ছবি হোক, সামাজিক হোক, সব ধরনের ছবি করেছো। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের রোলটা করতে নিজেকে নিজে কতটা তৈরি করতে হয়েছে?
তো হারবার্টের আগে আমি তোকে বলে আমাকে প্রথম যে এই ধরনের চরিত্রের সুযোগ দিয়েছিল, ব্রেক দিয়েছে, তার কথা না বললে অন্যায় করা হবে আমার ব্যক্তিগত। আমাকে প্রথম সুযোগটা এই ধরনের মানে অন্য ধারার ছবিতে অন্য চরিত্রে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। আমি শিল্পান্তর বলে করি ভদ্রলোককে নেই আমাদের মধ্যে, নেই। শিল্পান্তর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প, সেইখান থেকে ছবিটা বানানো। দেবশ্রী রায় ছিলেন, আমি ছিলাম, এবং ছবিটা পুরোটাই ডায়ালেক্টে, পুরুলিয়ার ডায়ালেক্টে। সুতরাং সেটাও খুব চ্যালেঞ্জিং হয়েছিল। আর আমাকে আর দেবশ্রীকে দুজনকে পুরো কালো হতে হতো সারা। আমরা ভোর 4টে থেকে মেকআপ করতে বসতাম দুজনে। দেবী হালদার মেকআপ আর্টিস্ট ছিল। দেবীদা ভোরবেলা থেকে উঠে চলো বোঝা বলো বসতাম, সে সারা গা পুরো কালো করতো। সেটা শিল্পান্তর করতে আমি প্রচুর পরিশ্রম করেছিলাম। আমি যেখানে পুরুলিয়ার একজনদের বাড়িতে থাকতাম, জয়পুর বলে জায়গাতে আমাদের শুটিং হয়েছিল ইয়েতে। আসলে বাপ্পাদিত্য ছিল বুদ্ধদেব দাশগুপ্তর অ্যাসিস্ট্যান্ট। তার ফলে ওর ছবির মধ্যে না বুদ্ধবাবুর ছবির একটা প্রভাব পড়তো, ওই ধারাটাও বহন করতো। তো ওই পুরুলিয়া বুদ্ধবাবু ফেভারিট জায়গা ছিল, ওই এটার ক্ষেত্রেও পুরুলিয়াতে লোকেশন করলো। এবং আমি যে বাড়িটায় থাকতাম জয়পুরে একজনদের বাড়ি, আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। তাদের ওষুধের দোকান ছিল, আছে কোথায় এখন। সেই বাড়িতে আমাকে 1 মাস থেকে দিয়েছিল। আমি 1 মাস ওইখানে থেকে শুটিং করতাম। আর প্রত্যেকদিন যেদিন আমার লেট কল হতো, সেদিন আমি সকালবেলা ছাদে চলে যেতাম। গরম গাল এরকম ফাটছে, পুরুলিয়ার গরম। আমি গায়ে তেল মেখে ছাদে বসে থাকতাম ট্যান করার জন্য। বাড়ির লোক এসে আবার বলতে তুই কি করছে, ও ভাই তুই তো আপনি অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, দেখা যাবে। না, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্যাপারটাতে আসছি, তার আগে একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে বিভিন্ন চরিত্রে নিজে সেই জায়গাটায় ফেলতে হয়, নাহলে তো ঠিক অভিনয় আসে না। এবং ক্যারেক্টারের সাথে নিজে ওখানে অনেকটা মেল খাওয়াতে হয়, তার আউটপুটটা বেরোয় যেটা দর্শক পছন্দ করে। ওই ক্ষেত্রে আমি একটা কথা সেজন্য সবসময় বলি যে অভিনেতার সবচেয়ে বড় বিয়ে হচ্ছে তুমি যে চরিত্রে অভিনয় করছো, তুমি নিজে আগে সেই চরিত্রকে বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে তুমি দর্শককে বিশ্বাস করাবে কি করে? দর্শক তোমাকে মানবে কেন? তার মানে আগে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি এই চরিত্র, আমি এইটাই মানুষ। এই মানুষটা আমি হলে যেভাবে যা করতাম আমি সেটা এক্সপ্রেস করবো। তাহলে দেখবে দর্শক তোমার সঙ্গে রিলেট করতে পারবে, একটা কানেক্ট তৈরি হয় একদম। এবার আমি যদি চরিত্র ঠিক আছে দুটো টাকা পাবো করে দিই না, জমে না, কোনোদিন জমে না। আমি বিশ্বাস করি না সেটা জমতে পারে, দর্শকের ভালো লাগতে পারে। দেখো, দূরদর্শনে আমরা প্রথম মেগা সিরিয়াল দেখি বুনিয়াদ, হিন্দিতে হাম লোক বুনিয়াদ, এই জনাটগুলো তো। এবং প্রত্যেকে কিন্তু 9:30 থেকে দেখার জন্য উঁচিয়ে বসে থাকতো। হ্যাঁ, তখন এত গণমাধ্যম ছিল না, আলাদা কিছু ছিল না, কিন্তু তখন যে মেকিং আর আজকালকার দিনে যে সিরিয়ালের মেকিং, এটা কিন্তু একটা বিশাল ডিফারেন্স তৈরি করেছে। মানে এখন কি যে কোনোভাবে ডায়লগটা মুখস্থ করে ডায়লগটা বলে দাও, টেকনিক্যালি অনেক উন্নত হয়েছে। তখন তো মানে দুজন যদি মুখোমুখি কথা বলতে একটা পার্ট হতো, আবার উল্টো দিকে ক্যামেরা নিয়ে আরেকটা পার্ট, এগুলো রয়েছে। তো এবার আসি তোমার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের রোলটা যখন তুমি করলে মহালয়া ছবিতে, নিজেকে কিভাবে গ্রহণ করেছো? কারণ তোমাকে এর পেছনে আরেকটা ঘটনা আমি বলবো, আগে তুমি বলো। আচ্ছা, সেটা হচ্ছে যে প্রথম কথা, যখন আমাকে এই চরিত্রটা সুযোগ দিল আমার সৌমিক সেন, বম্বেতে থাকে, বাঙালি ছেলে, আমার সঙ্গে আলাপ ছিল না। ও আমাকে একদিন ফোন করলো বম্বে থেকে, করে বললো সুভাষিস দা আমি একটা ছবি করছি, ছবিটার এই ব্যাপার, এইটা নিয়ে ছবিটা। আচ্ছা, তো বললো আপনি সুভাষিস দা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র করবেন। এখন কী বলছো? আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিশ্বাসই করতে পারছিলাম না। তো বল হ্যাঁ আমি কলকাতা আসছি, আমি আপনাকে স্ক্রিপ্টটা শোনাবো, দিয়েও দেবো, আপনি এটা আপনি করবেন। ঠিক আছে। তো আমি তো পুরো আমি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কোনো ভাবতেই পারছি না। আমার কাছে যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে যেহেতু এই মানুষটাকে আর একটা আমার কাছে আবার একটু অ্যাডভান্টেজও ছিল, যেটা যিশুর ক্ষেত্রে একেবারে ছিল। আমি 100% মানুষদের যিশুকে ওই চরিত্রটা করার জন্য মহোদয় উত্তম কুমার, তাকে সবাই দেখেছে, মানে লার্জার দ্যান লাইফ মানুষ ওইরকম। এবং যার স্তুতিতে সারা ভারতবর্ষের বাঙালিরা ফেটে যায়, সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে উত্তম কুমার শুনলেই হয়ে গেল। তো আমার কাছে মনে হচ্ছিল যিশুর কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ ওই মানুষটাকে এত চোখের সামনে লোকে দেখেছে, পর্দায় এতবার দেখেছে, তাকে রূপদান করা অনেক শক্ত। আমার ক্ষেত্রে তখন মনে হয়েছিল যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে মানুষ চোখে খুব একটা দেখে, তার কণ্ঠটাই শুনেছে।
সেই ভোরবেলা উঠে মহালয়া শোনা, ওইটি মানুষের মধ্যে রয়েছে, এখনো রয়েছে। এবং যে ক্ষেত্রে উত্তম কুমার ফেল করছেন আমাদের এই ছবি, একদম উত্তম কুমারকে অ্যাকসেপ্ট করতে পারেনি জনসাধারণ, আবার বীরেনবাবু ইয়েটাই ফিরিয়ে আনতে হয়। তো আমার তখন মনে হয়েছিল আমার ওই একটা অ্যাডভান্টেজ থাকবে যে বীরেনবাবু কেউ চোখে থাকে, তার কণ্ঠটা শুনেছে। কিন্তু তার মানে এইটা নয়, আমি মনে মনে তখন ঠিকই করছি, আমি তার মানে আমি ফাঁকি দেবো না, মানুষকে কেউ দেখেনি, আমি আমার মতো করে দেবো না। আমি স্টাডি করেছিলাম, আমি বীরেনবাবু সম্পর্কে তখন যেটুকু লেখাপত্র আছে সেগুলো পড়লাম, বীরেনবাবু কিছু লেখা পড়লাম। বীরেনবাবু বিরূপাক্ষ ছদ্মনামে কমেডি ইয়েগুলো লিখতে, মানে কৌতুকগুলো লিখতে বিরূপাক্ষ নামে। রেডিওতে তখন একটা বিরূপাক্ষের আসর বলে অনুষ্ঠান হতো, বীরেনবাবু নিজে সেটা করতেন, মজার সব কাহিনী। তো পড়ে তারপরে এবার আমি করলাম কি, আমি তখন ঠিক করলাম যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে কাজ করেছেন আকাশবাণীতে কারা আছে, এখন কারা আছে। করতে গিয়ে দেখলাম যে 3 জনের নাম মনে পড়লো, তো সেই 3 জনের সঙ্গে আমি আকাশবাণীতে নাটক করেছি, তাদের প্রযোজনায়, তারা প্রযোজক 3 জনই। একজন হচ্ছেন অজিত মুখোপাধ্যায়, একজন সমরেশ ঘোষ, আর একজন জগন্নাথ বসু। তো আমি অজিতদাকে ফোন করে কথা বললাম, বীরেনবাবু সম্পর্কে কিছু বললেন, সমরেশদাকে ফোনে কথা বললাম, তার কাছ থেকে কিছু শুনলাম, শেষে জগন্নাথদাকে ফোন করলাম এই ব্যাপার। সে তো সেই সময় ছিল যখন উত্তম কুমারের যে ফেলিওরটা হলো, যে কারণ আমার মনে আছে আমি এটা মানে বইতেও পড়েছি এবং জগন্নাথদার কাছেও শুনেছি যে মানুষ যখন তর্পণ করতে যাচ্ছে আকাশবাণীর উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মেরেছিল, যে এত বাজে প্রোডাকশনের জন্য লোকে মেনে নিতে পারেনি, যে আমরা বাইরে বারান্দা গিয়ে দাঁড়াতে পারছি না, এমন অবস্থা হচ্ছে তখন। তো যাই হোক, মানে এবার জগন্নাথ বললো বীরেন্দ্র চৈত্র করবি, আচ্ছা। আবার তুমি আমাকে কীভাবে হেল্প করে, তুই কী করছিস? যেমন আমি বাড়িতে আছি, তুই চলে আয় আমার কাছে। কোথায়? একটা FM চ্যানেল, নাম করা FM চ্যানেল, সেখানে বলতে পারো না, যাই হোক, সেখানে জগন্নাথ সকালবেলা অনুষ্ঠান করতো, এখনও করে বোধ হয়। তো বললো তুই ওখানে চলে আয়, আমি এখানে থাকবো, আমার রেকর্ডিং হয়ে যাবে, তুই চলে আয়। চলে গেলাম ওখানে। এবার জগন্নাথ আমার সঙ্গে বসে, বীরেনবাবু কেমন মানুষ ছিলেন, বীরেনবাবু কী কী দোষ ছিল, মুদ্রা দোষ ছিল, বীরেনবাবু পোশাক আশাক কী হতো, ইভেন বীরেনবাবু কীভাবে হাঁটতেন সেটা জগন্নাথ আমাকে করে দেখালো ওই স্টুডিওর মধ্যে। বীরেন্দা হাঁটাটা দেখ বলে হাঁটছে। আমি জগন্নাথ বললাম, যখন আমি তোমার সঙ্গে হাঁটি, ওরা দেখ। বীরেনবাবু হাঁটাটা ওনাকে দেখে, জগন্নাথকে দেখে প্র্যাকটিস করলাম। বীরেনবাবুর যে অভ্যেসগুলো ছিল, মুদ্রা দোষ ছিল, সেগুলো শুনলাম। কিন্তু আমি ছবিতে সেগুলো ব্যবহার করছিলাম। আমি সৌমিককে এসে বলেছিলাম যে বীরেনবাবু এরকম একটা মুদ্রা দোষ ছিল, সেটা রাখো, ছবি থেকে ওরা এটা কিন্তু ছিল, এটা প্র্যাকটিক্যাল। উনি এটা করতেন, কি করতেন, উনি কথা বলবার সময় কথা বলি বাজি মানে এমন খোঁচা মারতো নাকি পেটে ব্যথা হয়ে যায়, পেটে ব্যথা হয়ে যায়। তুমি ওইভাবে আমরা তো এগুলো কিছুই জানি না, তুমি তো। আমি সেটা করবো বলে বুঝেকে বললাম, সৌমিককে, যে সৌমিক ছবিতে করতে হবে না, করা হয়নি। এনিওয়ে, বীরেনবাবুর কাছে একটা ছোট্ট থলে থাকতো, জগন্নাথ বলেছিল জীবনে জানতে পারিনি ওই থলেটার মধ্যে বীরেন্দার কি থাকে, একটা থলে নিয়ে ঘুরতেন। আর যেটা ছিল প্রচন্ড মসৃণতে একটা কাপড় থাকতো, যেটা একেবারে চা কুচি তাই হয়ে কালো ভালো হয়ে ওইটা পকেটের মধ্যে থাকে, সাংঘাতিক মসৃণতে। সেটা আমি ছবিতে ব্যবহার করেছি। আমি বলেছিলাম নসিটা, ও বলেছিল হ্যাঁ নসিটা। যাই হোক, তো এইভাবে স্টাডি করে তারপরে আমার যেটুকু বীরেনবাবু আমার স্মরণে রয়েছেন, আমার মননে রয়েছেন, সেই সবটা মিলিয়ে সৌমিকের স্ক্রিপ্টের সাহায্যে ও যেভাবে চরিত্রটাকে বর্ণনা করেছে, রূপ দেওয়ার চেষ্টা করছি। তবে এটাও আরেকটা ব্যাপার, আমার দুর্ভাগ্য, আমি এক যে পাড়া থাকতাম উনি ওই আবার এইখানেও তাই, ট্রাম লাইনের এপারে আমি, ট্রাম লাইনের ওপারে বীরেনবাবুর বাড়ি, সেরকম গ্রেট স্ট্রিট। হ্যাঁ, ট্রাম লাইনের এদিকটা দর্জি পাড়া, ওদিকটা ওনার পাড়া। আমি সকালবেলা যেতাম, আমি মাঝে মাঝে ওই পাড়া দিয়ে যেতাম, বীরেনবাবু বাড়ির সামনে দিয়ে, যদি একবার দেখতে পাই মানে মানুষটাকে, আমি কোনোদিনই চোখে দেখতে পাই যেটা সুযোগ। এবং আমি যখন আকাশবাণীতে এসেছি তখন উনি আকাশবাণী ছেড়ে চলে গেছে, তারপরে সেখানেও আমি তাকে পাই, এটা আমার দুর্ভাগ্য। আরেকটা জিনিস হচ্ছে, ধরো তুমি উত্তম কুমারের সাথে কাজ করেছো, কাজ করনি কিন্তু দেখেছো তুমি,
কিন্তু না, কাজ করেছো এই কারণে বলবো, অতি উত্তমে তুমি অভিনয় করেছো, আচ্ছা, যদিও সেটা অন্যভাবে ম্যাচ করা। হ্যাঁ, সেখানে বলা ছিল সত্যি তো উত্তম কুমার সঙ্গে অভিনয় করেছি। সেখানে বলাই যেতে পারে। কিন্তু উত্তম কুমার, তোমার কাছে তোমার চোখে উত্তম কুমার কেমন? সবার চলে যায় তাই না, তুমি একজন, তুমি মঞ্চ, আমার অভিনয় জীবনে বা আমার ক্যারিয়ারে আমি যদি কাউকে 1 নম্বরে বসাই, উত্তম কুমার, আর তারপর তুলসী চক্রবর্তী। মানে তুলসী চক্রবর্তী কমেডিয়ান হিসেবে, কৌতুক অভিনেতা হিসেবে তুলসী চক্রবর্তীকে 1 নম্বরে রাখে, এক্সপ্রেশন। আর উত্তম কুমারকে অভিনেতা হিসেবে 1 নম্বরে রাখো, কেউ ধারে কাছে নেই, না, আমি মাইলের মধ্যে নেই। খুব মন টন খারাপ হলে সবসময় একটু নায়কটা চালিয়ে দেখি। যে কোনো ছবি কত ভ্যারিয়েশন, কত ধরনের চরিত্র, কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই, এক একটা চরিত্র এক এক রকম। ভাবা যায় মানে তুমি নিজেকে নিজে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ধাঁচে ফেলেছো। অতি উত্তমে তোমার একটু অন্যরকম অভিনয় ছিল, যেখানে উত্তম কুমার এসে রিলেট করছে তোমার সাথে। এটা একটু, যদিও ওটা মজার জন্যই বানানো হয়েছিল। সম্প্রতি তোমার একটা ওয়েব সিরিজ লঞ্চ করেছে, যেখানে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছো। যখন, এটা অবশ্য বহু বছর আগের কথা, আমি কোনো সরকারকে হিট করছি না, মানে কোনো দলের হয়েও বলছি না, কিন্তু তোমার চরিত্রটা ছিল রাজ্যের প্রধান, ঠিক আছে? এবং এই ঘটনাটা ঘটলো কিভাবে, মানে তোমার কাছে অফারটা এলো কিভাবে? এলো হচ্ছে বোম্বের অনেকগুলো কাস্টিং কোম্পানি আছে দেখো, যারা ওই কাস্টিংগুলো করে থাকে, সেরকম একটি কাস্টিং কোম্পানি থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল, করে বলে যে আমরা এটা করছি এরকম, তো আপনার জন্য একটা রোল খুব ভাবা হয়েছে, তো আপনি যদি একটা ছোট্ট অডিশন দিয়ে দিন, আমরা স্ক্রিপ্টটা পাঠিয়ে দেবো। ঠিক আছে। তখনও জানতাম না সিএমের, এবং আমাকে যখন অডিশনটা দিতেও হয়েছিল তখন সেটা একটা অন্য ইয়ে ছিল আর কি, পুরোটাই দিয়েছিল, মানে যা যা সিএমের সঙ্গে যার কথা আছে ছবিতে যেরকম দেখা গেছে, আমাকে পুরোটাই করতে বলেছিল। তা আমি নর্মালি সেই স্ক্রিপ্টটা পড়ে, এবার ভিডিও করে টেক করে, সেটা আমার ভাই সাহায্য করেছে, শুভজিৎ, ও করে দিয়েছিল আমাকে ভিডিওটা। তো আমি ওর কাছ থেকে ও নিয়ে আমি পাঠিয়ে দিলাম ওদেরকে। তার কদিন পরেই আমাকে ওরা শুটিং ডেট বলে, আপনি করছেন, আপনি এই রোল করছেন, সিএম করছেন, আপনাকে শুটিং ডেট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যা হয় কমার্শিয়াল কথাবার্তা হলো, সেগুলো সেটেল হয়ে গেল। এই ব্যাপারে আমাকে খুব সাহায্য করেছে আমাদের এখানে সারথি বলে একটি ছেলে আছে, বুম্বা সারথি, প্রোডাকশন, বিভিন্ন প্রোডাকশন সামলায়, প্রডিউসার মানে কী বলবো, এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করে। ও আমাকে খুব হেল্প করছে, কৃতজ্ঞ কাছে। তো ওই সারথি আমাকে খুব হেল্প করলো। তারপর আমি পাঠাবার পর ওরা ওখান থেকে বাকি সমস্ত ফর্মালিটিসগুলো সেরে ফেলে শুটিং ডেট দিল। শুটিং কি কলকাতায় হয়েছে? কিছুটা কলকাতা, কিছুটা বম্বে। শুরু করে দিলাম কাজ, কলকাতা হলো, অ্যাকসেপ্টেড। পরিচালক এলেন, তাকে মিট করলাম, বাঙালি ছেলে, তখনও জানতাম, পরে দেখে শুনলাম বাঙালি, দেবাত্তা মণ্ডল আর আমাদের তুষারকান্তি রায়। তাদের মাথা ছিল নীরজ পান্ডে প্রডিউসার, হ্যাঁ, টপ হচ্ছে নীরজ পান্ডে। সেটা শুনেও খুব অবাক হয়েছিলাম যে নীরজ পান্ডে প্রোডাকশনে কাজ করতে যাচ্ছে। এবং আমার কাছে যেটা সবচেয়ে ইয়ে ছিল, হিন্দিতে প্রথম বড় কাজ করছে, এবং হিন্দি ওটিটিতে, যেখানে সবাই কাজ, which is national না ইন্টারন্যাশনালি acclaimed, একদম ইন্টারন্যাশনালি নো। তো তার ফলে আমার কাছে এটা একটা বড় পাওয়া। আর ওই করতে গেলাম সেখানে, তারপরে দেখলাম প্রসেনজিৎ আছে, জিৎ আছে, শাশ্বত আছে, পরমব্রত আছে, এরা সবাই রয়েছে। এবং আমার একটা জিনিস যেটা পছন্দ হয়েছে ওয়েব সিরিজটা দেখে, প্রচুর জুনিয়র আর্টিস্ট সুযোগ পেয়েছে। জুনিয়র বলবো না, জুনিয়র বলবেন, জুনিয়র মানে বলে না ফোর ফ্রন্টের নয়, যে সেকেন্ডারি লেভেলে যারা থেকে জুনিয়র হয়তো, মানে কাজের জায়গা থেকে জুনিয়র প্রত্যেকে, মানে আর প্রত্যেকটা শট খুব গুছিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, এবং এত ভালো রিসার্চ স্ট্রং না। সুরবেক বিশ্বাস, সুরবেকের, ও তো সাংবাদিক, সুরবেক বিশ্বাস, সুরবেকের রিসার্চ ওয়ার্ক এটা, সঙ্গে দেবাত্তার নিয়ে রয়েছে, ইনপুটও আছে। এবং দেবাত্তা ছিল স্ক্রিপ্ট ডিরেক্টর, আর আমাদের তুষার ছিল ডিওপি ডিরেক্টর। তুষার হচ্ছে আমাদের ময়দান বলে ছবিটার ডিওপি ছিল। আচ্ছা, ও এটার ডিওপি ডিরেক্টর। যে এইটাতে তোমার, মানে আমরা তো এখানে হিন্দিটা দেখলাম, যেখানে তুমি অনেকগুলো বাংলা সংলাপও ইউজ করেছো, এবং সেই জায়গা থেকে তোমার হিন্দি বলতে তোমার কতটা, মানে কোনো অসুবিধা হয়নি? এমনি তো বলোই তুমি, যেহেতু হ্যাঁ ওইভাবে কলিকুইলি তো বলা হয় না, যতটুকু বোঝানোর জন্য যতটুকু, সেটা ওরা অ্যাকসেপ্ট করেছে, তা নাহলে তো আমাকে বিয়ে করতে না, ওরা হিন্দিটা অ্যাকসেপ্ট করেছে। তোমার এই টোটাল সিরিজটাতে
কোন জায়গাটা তোমার সব থেকে ভালো লেগেছে, মানে টোটাল গল্পটা তো চরমাল্য যেগুলো আমাকে ওটা ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে বলে সাংঘাতিক জায়গা ওটা, ওটা খুব ড্রামাটিক। তাহলে একটু আলাদা করে একটু কথা বললে হয় না? না এই ডায়লগটা তো ছিল। হ্যাঁ, ওই মজা ছিল দুটো জায়গায়, ওইটা এবং যেখানে আমি ওই তারপর যখন ওই যেটা বললি আলাদা করে একটু কথা বলি, সঙ্গে সঙ্গে জলটা, ওগুলো একটু ঠিক আছে আমি করেছি ওটা, ওইগুলো তখন মনে হয়েছিল। আর একটা ভালো জায়গা ছিল যেখানে আমি, এটা আমার কাছেও খুব ভালো লেগেছে, প্রসেনজিতের সঙ্গে ডাইরেক্টলি ও সোফায় বসে আছে, আমি একটু নিচু হয়ে ওর মুখোমুখি ওর সঙ্গে কনফ্রন্টেশন করি, সেই জায়গাটা মারাত্মক লেগেছে। হ্যাঁ, যেখানে তোমাকে দায়টা নিতে হবে, লোকটা তোমার, রাইট, ইউ হ্যাভ ডিসাইডেড, তুমি তাকে নিয়ে এসছো। পুরো সিকোয়েন্সটা ভালো ছিল, শটটা এত সুন্দর, এত ভ্যারিয়েশন ছিল। আমি কুদিয়ে সোফায় বসে আছি, টিভিটা দেখছি, উঠে আসি, টিভি দেখি, ওখান থেকে ওর দিকে টার্ন করি, তার আগে এখানে একজন কথা বলে সেটা শুনে ওর কাছে কি ওই ডাইরেক্ট ইয়েটা দারুণ। আমার ব্যক্তিগতভাবে আমার ওই জায়গাটা মারাত্মক লেগেছে। এই ওয়েব সিরিজের মিউজিক ডিরেক্টর হচ্ছে আসলে জিৎ কি হয়, গাঙ্গুলি। আর একটা কি হয়, প্রসেনজিতের সঙ্গে কাজ করতে ভালো লাগে, ও এত ভালো রেসিপ্রোকেট করে না, ইন্টারচেঞ্জিং ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং, মানে আর ওর সঙ্গে আমার যে বন্ডিংটা এত বছরে, এত বছর সেটা এখানে আবার অনেকদিন পরে কাজ করলো। না, বোম্বাদা কি, তাই জন্য তো সবাই বলে বোম্বাদা একটা ইন্ডাস্ট্রি, সবাই যে কোনো বয়সের লোক তার সাথে যখন, সত্যি কথা আমি নিজেও কাজ দেখেছি, মানে এত বছর ধরে কাজ করছি বোম্বাদার সাথে, বোম্বাদার যত দূরে থাকি রে কেমন আছিস সব খবর ঠিকঠাক, এই যে একটা লিঙ্ক তৈরি করা, তো এটা একটা ভীষণ বড় ব্যাপার আর্টিস্টের কাছে, এবং এটা জিতের মধ্যেও আছে, মানে সবার মধ্যেই, সবার মধ্যেই আছে, ব্যবহারটা এটা প্রত্যেকেরই ভালো। না, এইটাতে এর মিউজিক করেছে জিৎ গাঙ্গুলি। আমি জিৎদাকে ফোন করেছিলাম যে তুমি কি কলকাতায় আসছো, তাহলে তোমার একটা আমি ইন্টারভিউ করতাম। তখন বললো যে কি, কোনটা নিয়ে করবি? খাকিটা শোন, আমি একদম অন্যরকমভাবে কম্পোজ করেছি। আমাকে যখন বলেছে যে এটা একটা পলিটিক্যাল ব্যাপার রয়েছে, আমি তখন কৈলাশ খেরকে দিয়ে যখন গাইয়েছি, আমি তখন আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক, তো সেই জায়গায় এটা অনেকেই হয়তো জানে না যে জিদ্দা কী ভেবে এটার কম্পোজিশন করেছে। তো বললো যে আমি কলকাতায় যাই, আমি বলবো, আই উইল ডু দিস ফর ইউ, এটা বলেছে। দেখা যাক, আমি দর্শকদের উদ্দেশ্যেও বললাম যে যখনই পাবো আপনাদের নিশ্চয়ই জানাবো। আরেকটা জিনিস হচ্ছে, এখানে প্রচুর ক্রিয়েটেড সিকোয়েন্স রয়েছে, প্রচুর তৈরি করা সিকোয়েন্স রয়েছে, মানে এবার সেই জায়গা থেকে তোমার এই যে ব্রুটালি মার্ডার, যেটা একটা অলমোস্ট, যেহেতু ন্যাশনাল লেভেলের খেলা এটা, কারণ নেটফ্লিক্স তো বড় একটা প্ল্যাটফর্ম, এখানে তোমার রক্ত, খুন, নোংরামো, তোমার বোম ফাটা, এগুলো সব দেখিয়েছে যে একজন, মানে সমাজ বিরোধীরা যারা কী করতে পারে সেটার পুরো একটা নেক্সাস দেখিয়েছে। তুমি তো এই ধরনের বড় ভেঞ্চারে আগে কাজ করোনি, ঠিক আছে? যখন তোমাদের সামনে যখন স্ক্রিপ্টগুলো পড়ে, শুধু তোমাদের পার্টটাই আলাদা করে বোঝানো হয়েছে, না গোটাটা পড়তে গেলে তো বিশাল অনেক, সবাইকে নিয়ে করতে গেলে অনেক বড় ব্যাপার। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে দেবাত্তা স্ক্রিপ্টটা শুনিয়েছিল এবং আমার চরিত্রটা এক্সপ্লেন করেছিল, ওর সঙ্গে যখন প্রথম মিট করি আমি, তারপরে তো অন ফ্লোর যা হবার সেগুলো। কলকাতায় কোথায় শ্যুট করলে? কলকাতায় শ্যুট করেছি, রাইটার্স বিল্ডিংয়ে করেছি, তারপরে ওই বেঙ্গল চেম্বার অফ কমার্সে করেছি, একটু রাস্তাঘাটে ছিল। আর তো কলকাতায় মেনলি আমার পোর্শনে এগুলো দিয়েছিল। গাড়িটা কি বুলেট প্রুফ ছিল? তুমি রাজ্যের প্রধান অভিনয় করেছো, ওটাও ছিল। রাইটার্সের বাইরে, রাইটার্সের ভেতরে, এবং ওই বেঙ্গল চেম্বার অফ কমার্সের কিছু ওখানে না, একটা জায়গা দেখিয়েছে, যেটা আমরা যখন রাইটার্সে, যখন বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, তখন আমরা যখন যেতাম, আমরা যেদিক দিয়ে দাঁড়াতাম, যেদিক দিয়ে ঢুকতাম, ওনার কাছে যদি কিছু ইনভাইট নিয়ে যাওয়া, আমার একটা নেতা যখন বিরক্ত হয়ে তোমার কাছে ছুটে যায়, যেটা কি হচ্ছে পার্টির মধ্যে, ওই জায়গাটা ফুল জোনটা না, আমার ওই রিক্যাপ অফ মেমোরিজ বলে না, ওই স্মৃতিগুলো মনে পড়ছিল, যে রাইটার্সে এই সিঁড়ি এরকম, ওই হ্যাঁ মাঝখানে সেই লিফট চারিদিক খোলা, মানে ওরকম, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু খুব ওয়েল রিসার্চ, খুব ভালো। তোমার নিজের এটাতে কাজ করে হাউ স্যাটিসফাইড? ভেরি 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 হ্যাপি, ভেরি হ্যাপি। আমাকে একটা কী বলবো, ন্যাশনাল লেভেলে, ন্যাশনাল জায়গায় পরিচিতি দিল এই কাজটা, তো এর থেকে বড় পাওয়া কি হতে পারে? এরপর কি হবে না হবে জানি না, সুযোগ পাবো কি পাবো না, কি হবে আশায় থাকবো, নিশ্চয়ই আমি সুযোগ পাবো, এবং আমি কৃতজ্ঞ প্রযোজকদের কাছে, নীরজ পান্ডের কাছে তো বটেই, এবং টোটাল টিমের কাছে আমি কৃতজ্ঞ। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে ওখানকার যারা
টেকনিক্যাল সাইডগুলোতে ছিলেন, ভেরি এফিসিয়েন্ট, ভেরি হেল্পফুল এবং ভেরি মাচ কোঅপারেটিভ। প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা যে কীভাবে সাহায্য করেছে, কীভাবে মিশে গিয়েছেন। তুই জানি আমি মানুষের সঙ্গে মিশতে পারবো, আমি মিশে যাই, সেই দেখলাম ওরাও ঠিক সেম রেসিপ্রোকেট করলো, এমনভাবে মিশলো, আমার মনে হচ্ছিল ওরা রেগুলার আমি কলকাতাতেই ওদের সঙ্গে কাজ করি, এত ভালো। সেখানে বাঙালি ছেলে আছে বেশ কয়েকজন, মেয়ে আছে বাঙালি, আর যে ওখানকার এডি যে চিপিএ সে বাঙালি ছেলে, বম্বেতেই থাকে। তো তারপরে সেটাও আমার একটা আলাদা অ্যাডভান্টেজ হলো যে এই বাঙালিদের সঙ্গেও ওখানে গিয়ে যোগাযোগ মানে কথাবার্তা হলেও আরও জমিয়ে কাজ। হিন্দিটাতে তো তোমরা কলি হিন্দি কথা বলেছো, বাংলার কিছু সংলাপ ইউজ করেছো, অন্যান্য ল্যাঙ্গুয়েজের ডাবের সময় কি তোমাদের থাকতে হয়েছে না ওরা নিজেরাই করে? আমি কোথায় পাবো এখন, ধর যদি পাঞ্জাবে ডাব করে ওটা তো বলতে পারবো না, সাউথে যদি ডাব করে সে ভাষা কি করে বলবো, সম্ভব সেগুলো ডাব তো হবে নিশ্চয়ই। বা তোমার কি খারাপ লেগেছে এই টোটাল ওয়েব সিরিজে? না আমার কিছু খারাপ না, আমি তো কাজ করেছি ভাই, আমি খারাপ কিছু মানে আমার সেরকমভাবে কিছু মনে হয়। দেখ খারাপ ভালো নিয়েই একটা কাজ হয়, সবটাই ভালো সবটাই খারাপ তো হয় না, ভালো মন্দ মেশানো যে কোনো কাজে। আর দর্শকের কাছে হয়, আমি সবসময় বিশ্বাস করি যে যেটা সৌম্য মিত্র বলতেন যে তুমি একসঙ্গে সবাইকে ভালো লাগাতে পারবে না, সবার মন একবারে জয় করা যায় না, হয় নাকি? 100 জন দেখছি 100 জনই ভালো বলবে, একজন হলেও থাকবে যে খারাপ বলতেই পারে। সুতরাং ওইটা আমি ভাবি না, ঠিক আছে সব ভালো মন্দ মিশিয়ে কাজ। খাকিতে অভিনয় করলে খাকি নিয়ে দর্শকদেরকে তুমি কি বলবে? এই যে ওয়েবসাইটটা দিয়ে একটা এত বড় প্ল্যাটফর্মে তুমি করলে, বোধ না দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের বলবো যে খাকিটা দেখুন, যারা এখনো দেখেননি অতি অবশ্যই খাকি দেখুন, আমাকে দেখুন, কারণ আমার ন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বড় কাজ এবং আমার কেরিয়ারের একটা অন্যতম কাজ বলে মনে করছি। তো আপনারা দেখলে আমার কাজের সার্থকতা হবে। আমি যে কাজটা করলাম আপনাদের জন্য, আপনারা দেখে ভালো বলুন মন্দ বলুন যেটাই বলুন আমি মাথা পেতে নেব, এবং আমি চাইবো আপনারা সবাই খাকিটা দেখুন। এবং বাংলার জয়, আবার বলবো ন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল হিন্দির জগতে এটা বাংলার একটা বড় জয়, যেখানে প্রসেনজিৎ দেব, প্রসেনজিৎ জিৎ, শাশ্বত, পরমব্রত, আমরা সবাই কাজ করেছি এবং কোথাও মনে হয়েছে যেটা আমাদের বাংলার জিৎ, বাংলা থেকে যে কিছু পারে সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। এটা মানে খাকি নিয়ে তুমি এত ভালো কথা বললে, এই জন্য তোমাকে মানে আমি ধন্যবাদ বলছি না, মানে বাট থ্যাংক ইউ সো মাচ এটাতে। আমি একটু তোমার ব্যক্তিগত প্রসঙ্গে যাচ্ছি এবার। তোমার খুব ব্যক্তিগত না, খুব ব্যক্তিগত না, ছোট না না, তুমি স্কুল বললে, কলেজ বললে, তোমার নাটকে পা রাখা, তারপর তোমার টেলিভিশনে আসা, সবই শুনলাম। জীবনে প্রেমটা হলো কিভাবে? হলো থিয়েটার করতে গিয়ে। আমরা তখন ম্যাক্সমোলের অভিনয় করি, আমার স্ত্রী ঈশিতা তখন তো স্ত্রী নয়, ও থিয়েটার করতো, ম্যাক্সমোলের অভিনয় করতো। তো আমরা অভিনয় করতাম। সুনীল দাস বলে একজন নাট্যকার নির্দেশক ছিলেন, ওর বাড়ি ছিল চেতলাতে, নাটকের দলটা ওখানে সংবর্ত বলে একটা নাটক দল। আচ্ছা, ওই সংবর্ত তখন ম্যাক্সমোলের পরপর নাটক করতো, অঞ্জন দত্ত যেমন করতেন তেমনি সংবর্ত সুনীল দা ওখানে ম্যাক্সমোলের নাটক করতেন। এবং বাংলা থিয়েটার একটা মানুষের কথা আমি বলি তোকে, থিয়েটারে ম্যাক্সমোলের কথা এলো বলে, ওখানে মিস্টার রাজু রামন বলে একজন ছিলেন, সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, কিন্তু জীবনে কেউ বলতে পারবে না উনি অবাঙালি, উনি সাউথ ইন্ডিয়ান, ফ্লুয়েন্টলি বাংলা বলেন, আমাদের থেকে ভালো বাংলা বলেন। তো রামান কিন্তু বাংলা থিয়েটারকে একটা বড় জায়গা দিয়েছিল। ম্যাক্সমোলের পর বাংলা নাটক মানে বিদেশি, হ্যাঁ হয়তো সেগুলো জার্মান নাট্যকারদের, জার্মান মনীষীদের জীবন নিয়ে নাটক এগুলো, কিন্তু সেটা প্ল্যাটফর্মটা দিয়েছিল ওখানে মিস্টার রাজু রামান। গ্রেটফুল, মানে অসাধারণ মানুষ, কৃতজ্ঞতার কাছে আমরা। তো ওখানে নাটক করতে করতে ঈশিদা এসেছিল, তারপরে ঈশিদা নিজে তখন একটা নাটকের দল করছে, ও তারপরে আমাকে ওরই এক বন্ধু, মানে আমাদের বন্ধুর ভাই, কমন ফ্রেন্ড, তার ভাই, হ্যাঁ সৌমিত্র বসু অভিনেতা, নাট্যকার নির্দেশক, সৌমিত্র ভাই শুভ বসু, ও তখন একটা দল করেছিল অন্তর্মুখ। আচ্ছা, সেখান থেকে ও বিসর্জন করছিল। তো বিসর্জনটা ও আমাকে জয়সিংহ করতে বলে। আচ্ছা, আমি জয়সিংহ করলাম ওখানে, ঈশিতা ওটা দেখতে এসেছিল, দেখতে এসে ওর খুব ভালো লেগে যায়। তারপরে ওই শুভকে বলে যে দেখ আমি এরকম একটা দল করছি সেখানে। ও তখন জ্যাঁ পল সার্ত্রের দ্য রুম বলে একটা ছোট গল্পের অ্যাডাপ্টেশন করছিল, ঘর নাটকটার নাম।
এই ঘর করতে গিয়ে ওর সঙ্গে আলাপ, তারপর ঘর বেঁধে গেল। তখন ঘর বেঁধে না মানে আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের বৌদি কিন্তু খুব মানে আমাদের সাথে আড্ডা ফাড্ডা দেওয়া মানে একদম মনে হয় না যে সুভাষিস মুখার্জির স্ত্রী এত বড় অভিনেতার স্ত্রী এবং নিজেও একজন অভিনেত্রী সত্যি, কিন্তু এত অভিনেত্রী থেকেও বেশি ওদের খুব একটা এখন তো অনেকদিন করে না, কিন্তু মানে নাট্যকার নির্দেশক মানুষ হিসেবে কিন্তু অসাধারণ। দল একটা উষ্ণিক, আমাদের দলের নাম উষ্ণিক, উষ্ণিকের কর্ণধার ঈশিতাই। কিন্তু ঈশিতাদি যখন গল্প করে তখন মনে হয় না যে ওনার সাথে যে খুব কম দিনের আলাপ বা ওরকম, খুব কোর্ডিয়ালি আমাদের সাথে যতবার যেখানে দেখা হয়েছে সুভাষিতার সাথে বা সুভাষিতা ছাড়াও যখন দেখা হয়েছে সবসময় কেমন আছো মানে এই একটা একটা কলিকুয়াল একটা সম্পর্ক থেকেই যায়। আগামী দিনের কাজ কি কি আছে? আগামী দিনের এই মুহূর্তে সেরকম মনে পড়ছে, মানে এক্ষুনি কিছু নেই সেভাবে বলতে গেলে, কিন্তু আমি এক্ষুনি যে কাজগুলো করছি তার মধ্যে থিয়েটারটা আছে আমার, আর যাত্রা চলছে আমার। আমি এই বছরে আবার বহু বছর বাদে আবার যাত্রা করতে এলাম, আমার বাণী বন্দনা যাত্রা সংস্থা, আর আমার পালার নাম আমি তালপাতার সেপাই। বাবা মানে এটা ফুল কমেডি আর কি? ফুল কমেডি, কমেডি সামাজিক সামাজিক। এটা কি প্রথম শো হয়েছে? যাত্রার সিজন শেষ হতে চললো না, আবার তো পয়লা বৈশাখ থেকে তো আবার যেরকম হয়। না না ওটা হয় রথের দিন থেকে। রথের দিন থেকে। তো যাই হোক ওইটা যাত্রাটা করছি এখন, সেটা চলছে। আর আমি আমাদের নিজেদের দলে উৎসিকের নাটকে অভিনয় করি, বাইরে চেতনার সঙ্গে চেতনা দলে করি, মানিক সংবাদটা করি, আর পূর্ব পশ্চিমের সংস্থা যা সৌমিত্র মিত্র যা কর্ণধার, পূর্ব পশ্চিমে যোজনা কুমারী করি। আপাতত এই থিয়েটার দলগুলো। তুমি মোটামুটি মঞ্চ নিয়েই ব্যস্ত। মঞ্চ নেই এই মুহূর্তে। আরেকটা জিনিস বলো, তোমার মেগা সিরিয়ালের অফার আসে না এখন? আর আসে না, আসে না মানে হ্যাঁ আসেনি বলবো, অনেকদিন করাও হয় না। আমি দেখ, আমি যখন থেকে এক সময় প্রচুর মেগা সিরিয়াল করেছি, মেগা সিরিয়াল করেছি, তারপর দীর্ঘদিন সিরিয়াল থেকে সরে গিয়ে শুধুই ছবি করতে লাগলাম। আমি ওইটাতে বিশ্বাস করি, একটা জায়গায় কনসেন্ট্রেট করো, সেটা করেছি। যেমন আমি যাত্রা করতে এলাম যখন, সব বাদ দিয়ে দিলাম, সিনেমা থেকে সরে গেলাম, সিরিয়াল থেকে সরে গেলাম, শুধু যাত্রাগুলো 8 বছর টানা করেছি। তো সেইরকমভাবে এখন অনেকদিন সিরিয়াল করিনি আমি। এটার জন্য আমি আরেকজনের কাছে কৃতজ্ঞ, যে আমাকে ওই যাত্রার পরের একটা ফেজ গেল যখন আমাকে হাতে কোনো কাজ নেই, কারণ দীর্ঘদিন আমি তখন ছবি করছি না, মানুষ আমাকে পরিচালকরা নিচ্ছেন না, আমি বাড়িতে বসে গেলাম, 1.5 বছর বসেছিলাম, কোনো কাজ নেই আমার হাতে। তো আমার খুব পরিচিত একজন, সে চিত্রনাট্যকার এবং পরিচালক, সে আমাকে হঠাৎ ফোন করে আমাকে বুড়ো বুড়ো করতো। হ্যাঁ বুড়ো, কী করছো? আমার বাড়িতে আছি। তা বাড়িতে বসে থাকলে হবে, তুমি আমার সিরিয়ালে পাঠ করো। তাই করবো? হ্যাঁ, অসাধারণ চরিত্র, তোমাকে ছাড়া হবে না, আমি তোমার কথা ভেবেছি, তুমি চলে এসো অফিসে, আমি শোনাচ্ছি। সত্যি একটা অসাধারণ চরিত্র, আমার যারা দেখেছেন তারা হয়তো জানবে, মনে থাকবে। জড়ো আর ঝুমকো, সাথে ওই জড়ো আর ঝুমকো 2 বোন, তার বাবা, তা অসাধারণ চরিত্র। এই আবার আমার কামব্যাক সিরিয়ালে সেটা আমাকে নিয়ে এলো প্রায় একেবারে হাতে ধরে ঘাড়ে ধরে স্নেহাশিস চক্রবর্তী। আমি স্নেহাশির কাছে কৃতজ্ঞ। তারপর পর ওর সিরিয়ালগুলো যতগুলো করেছে সে খেলাঘর করলাম, সেখানেও একটা অসাধারণ চরিত্র দিল। তো তারপর আবার অনেকদিন কাজ করা হচ্ছে না, স্নেহাশিস কিছু বলছে না, আমি চুপচাপ আছি। তুমি যে এত রকম চরিত্রে অভিনয় করেছো, সে মঞ্চ থেকে বলো, রেডিও থেকে বলো, সিরিয়াল বলো, সিনেমা বলো, ওটিটি বলো, মনের মতন ক্যারেক্টার পেয়েছো? হ্যাঁ, এটা আবার ওই কথা, আমি আমার সব চরিত্রই মনের মতো চরিত্র। ওই যে বলো আমি না মানে ধরো তুমি একটা মানুষের চাহিদা থাকে যে এই ক্যারেক্টারটা পেয়েছি, হারবার্ডই তো মনের মতো চরিত্র। আমি আরেকজন মানুষের কাছে খুব কৃতজ্ঞ, যিনি আমি পর নানা রকম চরিত্রে, আরো 2জন মানুষ, বাংলা মেন স্ট্রিম ছবিতে যে মানুষটা আমাকে উজাড় করে দিয়েছে কমেডিতে, যে মানুষের সঙ্গে আমি মানে ভাবতে পারা যায় না, তো বোধহয় রেকর্ড, বোধহয় পৃথিবীর ইতিহাসে রেকর্ড, শুধু কমেডিয়ান হিসেবে আমি সেই মানুষটির সঙ্গে 55টা ছবি করেছি, 55 ফিল্মস অ্যাজ আ কমেডিয়ান উইথ 1 ডিরেক্টর, স্বপন সাহা। আমি পুরো বাংলা কমার্শিয়াল ছবি একদম তো বলছি, মেন স্ট্রিম ছবিতে স্বপনদা আমাকে যা দিয়েছে, আমার যে পরিচিতিটা গ্রাম বাংলা, সেটা তো স্বপনদার ছবিগুলো ছিল। পাশাপাশি অন্যরাও আমায় সাহায্য করেছে, হরনাথ করেছেন, অনুপ সেনগুপ্ত করেছে, প্রভাত দার ছবি আছে, সুজিত গুহর ছবি, অনেকের ছবি, আমাদের আমাদের রবি কিনাগির ছবি, কার নয়, সবাইকার ছবি,
তো যাই হোক, কিন্তু তার মধ্যে স্বপনদাই ম্যাক্সিমামটা দিয়েছে আমাকে। বাবা 55টা ছবি শুধু তার সঙ্গেই করেছি আমি, কৃতজ্ঞ স্বপনদার কাছে। আর একজন মানুষ যিনি আমাকে অন্য রকমের চরিত্র দিয়ে বারবার প্রমাণ করছেন যে আমি কি পারি না পারি, ঘুরিয়ে এনেছে, তিনি সন্দীপ রায়, বাবুদা। আমার আই এম গ্রেটফুল। বাবুদা যে কত রকমের চরিত্র আমায় দিয়েছে, এই শেষ হত্যাপুরী আর প্রফেসর শঙ্কু এলদোরার, তার আগে গোরস্থানের সাবধান, তার আগে জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, গোসাইপুর সরগরম, প্রত্যেকটা আলাদা 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 চরিত্র কি না দিয়েছে আমার বাবুদা, ভরিয়ে দিয়েছে। জমালয় জীবন। আর আমি বারবার বলি যে সন্দীপ রায়ের সঙ্গে যে সম্পর্কটা, এবং তার স্ত্রী ললিতা রায়, বুনিদি আমরা বলি, এবং তার ছেলে সৌরদীপ, এখন বিয়ে হয়ে গেছে, তার স্ত্রীও আছে, ওই পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত আমার পারিবারিক যেহেতু আমার স্ত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ওনাদের। তো আমি নিজেকে রায় পরিবারের একজন সদস্য মনে করি। তোমার জমালয় জীবন্ত ভানু, তোমার চরিত্র চিত্রগুপ্ত, যারা ভুল করে ফেলে আর কি, সব ছবিতে আমরা দেখেছি। এইটার জন্য তোমার প্রচুর সময় লেগেছে মেকআপ করতে? মেকআপ করতে প্রচুর সময় লাগে নিশ্চয়ই। ওই রকম একটা মাথায় টাক, ওই রকম ওইসব করতে সত্যি অনেক সময় লেগেছিল। যত না করতে লাগবে, খুলতে তার থেকে বেশি সময় লাগতো। জীবনে কোনো একটা আনন্দের মুহূর্ত কখন পেয়েছো? এই আনন্দের মুহূর্ত যখন ভালো চরিত্র পাই, সেটাই আনন্দ। আর খুব খারাপ লেগেছে কোনো সময়? দুঃখের? খারাপ দুঃখ পেয়েছো কোনো ঘটনা? না, বলছে ঘটে থাকলে আমি সেগুলো বলতে রাজি নয়। এই কারণে যে ঠিক আছে, সেটা আমার ব্যক্তিগত দুঃখ, আমার ব্যক্তিগত খারাপ লাগা, সেটা 5 কান করার জন্য আমি না, একটু ঠিক আছে, তুমি না বলতে চাইলে আবার জোর নেই, কিন্তু একটা জিনিস তোমার, আর কি জানিস তো, আমি দুঃখটা খুব বেশি দিন মনে রাখি না, আমি ভুলে যাই। মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে কাজ করতে গিয়ে কোনো কাজের সঙ্গে, পরে বহুত দিন বাদে দেখা হয়েছে, আবার সমানভাবে মিশেছি আমি তাদের সঙ্গে। কি খাবার খেতে ভালোবাসো? আমি মিষ্টির ভক্ত, সেই সঙ্গে সব রকম খাবার খেতে খুবই পছন্দ করি। যে কোনো ভালো খাবার, বিশেষ করে আমার স্ত্রী হাতের রান্না, অসাধারণ রান্না করে, বাড়িয়ে বলছি না, যারা খেয়েছেন তারা জানেন। সুতরাং ওর হাতের রান্না, আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে। ক বছর হলো তোমার বিয়ে? যাই হোক না, কি আমার বয়স জিজ্ঞেস করি। তোমার বয়স ক বছর বিয়ে হলো? ক বছর বিয়ে হলো? 86-এ বিয়ে করেছি। 86 থেকে আজকে 2025, কত রকমের খাবার খেয়েছে ঠিক ওই জন্য। এবং রোজই তাই, ও নানা রকম এক্সপেরিমেন্ট করে, এবং প্রত্যেক দিনই কিছু না কিছু ভালো খাবার। আমি ভালোই বলবো, মন্দ বলবো না, আমি রেলিশ করি ওর হাতে। তুমি যে আজকে এতটা সময় দিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ বলছি না, ধন্য বলে বাদ দিতে চাই না, কারণ তোমার সাথে আমার অন্তত যা সম্পর্ক, আমি ধন্যবাদ। তোমার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলে এসছো। প্রথমত এইটা একটা অরিজিনাল কাজ, তো অরিজিনাল কাজ, খুব খুশি হলাম। এবং এটা আমাদের চ্যানেলের তরফ থেকে। আরে বাপরে, দুটি আমার হাতে এলো, আমি কৃতজ্ঞ, আমি রিয়েলি ধন্য, খুব ভালো লাগছে। এটা চ্যানেলে এসে এইভাবে সম্মানিত করা হলো, আমি সত্যি কৃতজ্ঞ। আরেকটা কথা, সেটা হচ্ছে যেতে যেতে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? ইটস মজা বাংলা, তার আমি বাংলাটা কিরমভাবে বললাম না, ইটস মজ্জা বাংলা। সমস্ত দর্শককে আমার অভিনন্দন, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। ইটস মজ্জা বাংলার সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা। এই চ্যানেলটার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নিয়মিত দেখুন, আমিও দেখছি, ভালো লাগবে। তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, এরকম খোলাখুলি আড্ডা আমরা তো কোনো না কোনো ফিল্ডের মানুষকে নিয়েই আসি আপনাদের জন্য। যারা জানেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য বলছি না, কিন্তু যারা করেননি আজকেই সাবস্ক্রাইব করুন আমাদের এই ডিজিটাল এন্টারটেনমেন্ট চ্যানেল। এর পাশাপাশি আমাদের আরও দুটি চ্যানেল আছে, ইটস মজ্জা মিউজিক বাংলা এবং ইটস মজ্জা অরিজিনালস বাংলা। সুতরাং সবকটি ইউটিউবে রয়েছে, এবং প্রত্যেকটি ইনস্টাগ্রাম, ফেসবুকে রয়েছে, এবং তাদের ওয়েবসাইটও রয়েছে। আমাদের ইটস মজ্জা বাংলার যারা দেখছেন নিয়মিত, আমরা বিভিন্ন রকম কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করি। আপনাদের বিনোদনের সব রকম আপডেটেড রাখতে আমরা অনেক খবরাখবরও আপনাদের দিই। যাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি তাদের কাছে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজ থেকে দেখছেন,
সুভাষিস দা কিন্তু দারুণ অনেক কথা বলেছে। এই প্রজেক্টটা আপনাদের দেখতেই হবে, ইন্টারভিউটা আপনাদের দেখতে হবে। অনেক কথা হয়েছে, সব রকম কথা হয়েছে। আমরা মানে মিডিয়ার যত রকম আছে, ধরুন ইলেকট্রনিক মিডিয়া বলুন, প্রিন্ট বলুন, রেডিও বলুন, সব ধরনের কথা হয়েছে। তো এরকম বিনোদনে আরও আনন্দিত হতে, আরও আপডেট থাকতে আজকেই সাবস্ক্রাইব করুন ইটস মজ্জা বাংলা। আর অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।